This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কোনাটুকু যদি হারায় তাহলে প্রাণ করে হায় হায়। সত্যি তো, যাদের অনেক আছে তাদের কথা সবসময় আলাদা, তাদের সমস্ত কণা ঠনা নিয়ে কোনো কাজকর্ম নেই। কিন্তু আপনি আমি যাদের প্রাপ্তির ভাণ্ডার, ভরসার জায়গা সব একটু কম আর কি, তাদের কাছে যে কোনো ক্ষতিই কিন্তু বড্ড ধাক্কা দিয়ে যায়, নিঃস্ব করে দিয়ে যায়। কণাটুকু হারালেও ওই প্রাণ করে হায় হায়। তাই আজ সত্যি বলছি, মনে হচ্ছে কি জানেন তো, একটু দেওয়ালে মাথা ঠুকে আসি। একটাই তো জায়গা ছিল আমাদের জন্য, কিচ্ছু ছিল না আমাদের, একটা জায়গা ছিল এতদিন ধরে মনে হচ্ছিল। সেটা কি না, ওই আদালত, সব কিছুর আলটিমেট আদালত। আমাদের মনে হচ্ছিল একটা সময় ওই কেউ আদালতের ধারে কাছে যেত না, বলার সময় বলতো যদি তোর সর্বনাশ হবে, তোর ঘরে আদালত ঢুকবে, মামলা মোকদ্দমা ঢুকবে, তখন সেটা অভিশাপ ছিল। কিন্তু দিনকাল কী হয়েছে বলুন তো, এখন সবাই ভাবতেন কিছু হলে, আর কিছু হোক চাই না হোক, আদালতের দ্বারস্থ হলে একটা সুবিচার পাওয়া যাবে। এই যে ফেস চেঞ্জ, সেটা তো হট করে হয়নি। গত কিছুদিন ধরে ধাপে ধাপে পরপর যা ঘটনা ঘটেছে, তার ভিত্তিতেই তো এই ভরসাটা তৈরি হয়েছে। আদালতই তো তাই এখন আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের চারপাশে একটা এমন একটা গোলাকার জিনিস আমাদের ঘিরে রয়েছে, সেটা দুর্নীতির একটা চক্র। এই সেই সবে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন সামনে এসছে, বেশিরভাগ এসএসসির নিয়োগ কেলেঙ্কারি নিয়ে কথাবার্তা হচ্ছে, তখনই তো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যেভাবে আদালত চিন্তাভাবনা করছে। তখনই কিন্তু আমরা বুঝেছিলাম যে এ তো সবে শুরু, নিশ্চয়ই আরও কিছু আছে। মানে এ তো এসএসসি, এরপর প্রাথমিক শিক্ষক নিয়োগ রয়েছে, সেটা যখন ঝাঁপিটা খুললো মনে হলো এসএসসি তো শিশু, হয়েছেও তাই। দেখুন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে যত রকমের অভিযোগ, যত রকম কেলেঙ্কারি সামনে এসছে এখন পর্যন্ত, সবই তো ওই আদালত ছিল বলে। আর তারপর সেখান থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি, তারপর পুরসভা, মানে একটার পর একটা জিনিস সব যে সামনে এসছে। বলবেন সিবিআই বার করেছে বা অন্যান্য বিষয় থেকে বেরিয়েছে, পুরো বিষয়টা কোথাও গিয়ে মনে হচ্ছিল না যা হয়েছে সব কিছুর পেছনে আদালতের একটা স্ট্রং প্রেজেন্স রয়েছে। তাই জন্যে তাদের নির্দেশে সব কিছু হচ্ছে। আদালত না থাকলে জানতে পারতেন আমাদের এইভাবে চাকরি বাকরিগুলো চুরি হয়ে গেছে, বা একই সঙ্গে এটাও জানতে পারতেন যে এই চাকরি বাকরিগুলো ফেরত পাওয়া যায়। যারা চুরি করেছে তারা যতই বিভিন্ন রকম প্রভাবশালী হোক না কেন, নেতা মন্ত্রী যাই হোক না কেন, পার পাবে না, অন্তত জেলে তো গেছে। এই যে এই ভাবনাটা তো এই আদালতের জন্যই হয়েছিল। আদালত, বিচারক, এরা কোথাও গিয়ে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম জায়গা তৈরি করে নিয়েছিলেন। কেউ এখন আর কিন্তু ওই অভিশাপ দেওয়ার ক্ষেত্রে আদালতের কথা বলে না, ভরসার ক্ষেত্রে বলে। এই যে এখনও চাকরির আশা নিয়ে রোজ ধর্নাতলায় যে ছেলেটা বা মেয়েটা এসে বসে থাকে এই ঠান্ডার মধ্যেও, অথবা মুখ্যমন্ত্রী এত হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও বিভিন্ন রকম মানে বরখাস্ত করার নিয়মটা শুধু বলে দিয়েছেন, কোন ধারায় চাকরি যাবে। এত দূর একটা চাকরি পেতে মানে জান বেরিয়ে যায়, একটা চাকরি চুরি হয়ে যায়, সেই রকম একটা চাকরি পাওয়া, এত লড়াই ঠড়াই করে সরকারি চাকরি, সেই চাকরি চলে যেতে পারে কি করে, এই রকম লেভেলের একটা হুমকি পাওয়া সত্ত্বেও ডিএর আশায় যারা ওই দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন, তারাও যাবতীয় আশা ভরসার কেন্দ্রস্থল সেটাও কিন্তু ওই আদালত, কোর্ট। প্রত্যেকের মনে আশা আছে বিষয়টা যখন আদালতের বিচারাধীন, তখন আজ না হোক কাল, কাল না হয়তো পরশু, হবে তো একদিন ফয়সলা হবেই। আম বাঙালির সেই জায়গাটায়, ভরসার জায়গাটায় হঠাৎ কিন্তু এটা ধাক্কা লেগে গেছে, জানেন তো। এই ভেতরটায় বুকটা কাঁপছে। হাইকোর্টের 2 বিচারপতির সংঘাত, সেটা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়েই পদক্ষেপ করেছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের ভূমিকাটা এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 5 বিচারপতির ওই স্পেশাল বেঞ্চে বিচারাধীন। এটা তো একটা বিষয়, বিচারপতিরাই বিচারপতিদের বিচার করতে বাধ্য হচ্ছেন।
এটা আরেকটা বিষয়। এইটাই হচ্ছে সবথেকে দুশ্চিন্তার বিষয় আমাদের কাছে, কারণ সিচুয়েশনটা যেরকম তৈরি হয়ে গেছে এবং গোটা বিষয়টায় যে প্রশ্নটা আমাদের একদম খুঁচিয়ে খুঁচিয়ে মারছে, সেটা হচ্ছে কোথাও গিয়ে রাজনীতি লাস্টে ওই আমাদের ওই ভরসার জায়গাটাকেও গ্র্যাব করে নিল। এতদিন এইটাকে নিয়ে আমরা ভাবতাম যে কোথাও বাবারও বাবা আছে বলে না, সেরকম রাজনীতির ওপরে তাদের ওই লম্বা হাতের যে সীমানাটা, সেটারও বাইরে একটাই জায়গা আছে, বিচার ব্যবস্থা। কিন্তু সেখানেও কোথাও গিয়ে তো অভিযোগ উঠে গেছে, প্রভাবিত করছে রাজনীতি। কি ভয়ঙ্কর বিষয় বলুন তো। এবং এই প্রথম যখন সেই অভিযোগটা তুলেছিলেন কোনো একজন শাসক দলের নেতা যে সিঙ্গেল বেঞ্চের কোনো এক বিচারপতি কোনো রাজনৈতিক দলের স্বার্থের কথা ভেবে একের পর এক তদন্তের নির্দেশ দিচ্ছেন, তখন আমরা ভেবেছিলাম যে প্রাণপণে, মানে যা হওয়ার তো হয়ে গেছে, লোকজন জেনে গেছে যে চারপাশ থেকে কিভাবে এই বিভিন্ন নেতা মন্ত্রী এরা সব মিলেমিশে কত কিছু করে বসে রয়েছেন, তাই জন্য জেলে রয়েছেন। আর আমাদের কোথাও চাকরি চুরি গেছে, কোথাও পুরো দুর্নীতি হয়েছে, কোথাও রেশন দুর্নীতি হয়েছে, আমরা এই সমস্ত কিছু জেনেছিলাম এবং ভাবছিলাম যে সব আদালত আছে, আদালত আছে। একটা সময় যেরকমভাবে বলতাম আর কি, আছেন একজন, তিনি দেখছেন সব কিছু, ঠিক এরকমভাবে ভাবতাম আছে আদালত, দেখছে এবং ধরবে, কেউ পার পাবে না। এটা ভেবে এই যে এই বিষয়টা যখন ওপেন হয়ে গেছে, তখন কোনোভাবে ওগুলোকে তো আর ডিলিট করা যাবে না। এই যে যা যা অভিযোগ উঠেছে, যে বিশ্বাসটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে এবং যাদের এগেনস্টে এই অভিযোগগুলো উঠেছে, এর কোনোটাই তো মুছে ফেলা যাবে না। একটাই রাস্তা ছিল যে কোনোভাবে ওই অভিযোগগুলোকে সামনে নিয়ে আসা, যা যা নির্দেশ বা পর্যবেক্ষণ আদালত দিয়েছে, বিচারপতিরা দিয়েছেন, তাদের যদি কোনোভাবে একবার দেখে দেওয়া যায় যে এগুলো আসলে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন, এটার পেছনেও রাজনীতি আছে, মানে যে রাজনীতিকে আদালত কাঠগড়ায় তুলেছে সেই আদালতকেই যদি রাজনীতির মায়াজালে আর কি কোনোভাবে ছুঁয়ে দেওয়া যায়, তাহলে তো ওই মিডাস টাচের মতো আর কি, ওখানে শোনা হতো আর এখানে রাজনীতি ছুলে দুর্নীতি হবে, এরকম একটা কেউ ভেবে যদি থাকেন, বিভিন্ন বক্তব্যগুলো রাখতে থাকেন, তখনই প্রথম কিন্তু বুক কাঁপতে শুরু করেছিল। তখনও তাও ভেবেছিলাম বলছে বটে, কিন্তু ওর ওই জায়গাটায় ওগুলো সব ঠিকরে বেরিয়ে চলে আসবে। কিন্তু তাতে কারোর কিন্তু মানে বিশেষ করে রাজনৈতিক কিছু কিছু লোকজনের, তাদের কিন্তু কোথাও উদ্যমে ঘাটতি পড়েনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের বিরোধীদের দলগুলির কোনো মুখ নেই, কোনো গ্রহণযোগ্য নেতা নেই। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরির শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন, সেই কারণে তিনি তার বিচারপতির চেয়ারটি মিসইউজ করে বিরোধী নেতা হিসেবে বহুল প্রচারিত মুখ, সেই ইমেজ তৈরি করতে চাইছেন। রাজনীতি যখনই এই বিচার ব্যবস্থা নিয়ে একদম নাম করে করে বিচারকদের প্রশ্নটা তুলেছে, তখনই কিন্তু মনে হচ্ছিল আম জনতার শেষ আশা ভরসার ওই শেষ আশাটুকুও নেতারা কেড়ে নিতে চান। একবার যখন করেছে, এই রকম অভিযোগ যখন সামনে এসছে, তখন তার মানে এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। একবার করে ওই সেই পুরনো কথাটা, ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড ট্রাই 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 এগেন। রাজনীতি একবারে তো কিছু ছাড়ে না। একবার যখন তারা অন্তত পাল্টা আঘাত করার কোনো একটা রাস্তা খুঁজে পায়, একটা কিছু ঠিক করে না যে এটাকেই কাউন্টার ন্যারেটিভ দিয়ে কাউন্টার করতে হবে, সেই রাস্তাটা যখন তারা একবার বেছে নেয়, তখন কিন্তু সহজে থামে না। আর এটার সঙ্গে সঙ্গে নিজেদের কোন লেভেলে নিজেদের সম্পর্কে ভাবেন রাজনীতিকরা, সেটাও ভেবে দেখুন। তারা জানেন যে রাজনীতি ভালো কিছু করেছে, এই বিশ্বাসটাই তো এখন তলানিতে। ফলে কোনোভাবে যদি রাজনীতির ছোঁয়া ওই বিচার ব্যবস্থা বা বিচারকের গায়ে লাগিয়ে দেওয়া যায়, তাহলে তো তার সম্পর্কেও, তাকেও তো মানুষ ওই রাজনীতিকদের বা রাজনীতিকে যে চোখে দেখেন, সেই চোখেই দেখবেন। আমরা ভুল কিছু ভেবেছি কি বিচার ব্যবস্থা নিয়ে? এই যে বিষয়টা তখন শুরু হয়েছিল, তারপরেই যে ঘটনাটা ঘটল, বিচারকই আরেকজন বিচারকের এই রাজনৈতিক একটা প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে দিলেন, তখনই তো মনে হলো যে এই যে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি রাজনীতি চাইছিল?
এই আগা পাঁচতলা গোটা ব্যাপারটাই কি রাজনৈতিক কারণেই তৈরি হয়েছে? রাজনীতি এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, এই জন্যই আস্তে আস্তে তার ডালপালা মেলছিল, একটা একটা করে চাল দিয়ে চারপাশ থেকে ঘিরছিল, বা একটা এরকম পরিস্থিতি ক্রিয়েট করছিল। দেখুন, সিঙ্গেল বেঞ্চের বিচারপতির পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চ এক প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রতি পক্ষপাতিত্ব করছে, তাই একের পর এক নির্দেশ স্থগিতাদেশ দিচ্ছে, যার অনেকগুলোই কিন্তু এই দুর্নীতি সংক্রান্ত। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। একইভাবে 42,000-এর বেশি চাকরি প্রাপ্তদের প্যানেল প্রকাশের নির্দেশ, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং বন্ধ রাখার নির্দেশ, সব কটাতে স্থগিতাদেশ দিয়েছিল এই ডিভিশন বেঞ্চ। আর একদম রিসেন্টলি মেডিকেলে ভর্তির দুর্নীতি, সেটাও নতুন সামনে এলো। বললাম না, ট্র্যাপিজের মতো একটা তদন্ত করতে গিয়ে আরেকটা বেরোচ্ছে, এবার এটাই বাকি ছিল, এটাও বেরিয়ে গেল আর কি, বা বাকি ছিল কিনা জানি না। পুরো রেকারিং ডেসিমেলের মতো, জানেন তো, ড্যা 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 ড্যা, একটার পর একটা কোনটা আসবে আপনিও জানেন না, আমিও জানি না। আপাতত মেডিকেলটা চলে এসছে আর কি। মেডিকেলে ভর্তি মানে কোথাও যদি ভর্তি, চাকরি, মানে কিছু একটা নতুন নিয়োগ আর কি, যাই হোক, তাতেই কোথাও না কোথাও দুর্নীতি থাকবেই। এটা একদম পুরো ফিক্সড নিয়ম হয়ে গেছে মনে হচ্ছে। এই মেডিকেলের ভর্তির দুর্নীতিতে সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে সেই নির্দেশ খারিজ করে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। এবার তাতেই আগুনে ঘি পড়েছিল সিঙ্গেল বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে গত পরশু, আর সে রাত্রেই হাইকোর্টের প্রধান বিচারপতি আবার ডিভিশন বেঞ্চটা বদল করে দেন। যাতে কিন্তু অনেকে ভেবেছিলেন যে সিঙ্গেল বেঞ্চের যুক্তিটা মান্যতা পেল। আজ তারপর সুপ্রিম কোর্ট তারা স্পেশাল বেঞ্চ তৈরি করে ফেললো, যে মামলা নিয়ে বিতর্ক সেটা নিয়ে আজ, এবং এই যাবতীয় শুনানি, মানে এই সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত বা ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত, সবটার মধ্যে যারা এই গোটা বিষয়টা দু তরফে জড়িত, তার পুরোটার ওপরেই আপাতত কোনো কিচ্ছু করতে পারবে না, হাত পা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত সবার অধিকার সীমিত, সবার ওপরে স্থগিতাদেশ। কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে যে এই রকম সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার, তার প্রত্যেকটা মামলায় তারা কি বলেছে, প্রত্যেকটা মামলায় কেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি একজন বিশেষ রাজনৈতিক নেতার নাম করছে। এই প্রশ্ন তুলেই তো সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। খেয়াল করে দেখুন, রাজ্য সুপ্রিম কোর্টে গেছে এমন একজন নেতার ব্যাপারে বলতে, যিনি কিন্তু শাসক দলের লোক, শাসক দলের নেতা, সর্বোচ্চ স্তরের নেতা, কিন্তু তিনি কোথাও গিয়ে রাজ্য সরকারের কেউ নন। গোটা বিষয়টা তার মানে রাজনীতিকে বাদ দিয়ে হচ্ছে, সেটা ভাবার আর কোনো চান্স নেই। বুঝতেই পারছেন কীভাবে গোটা ব্যাপারটার মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। এবার যে অভিযোগটা একজন বিচারপতি আরেকজন বিচারপতির সম্পর্কে তুলেছেন, আমাদের শুধু একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, এক বিচারপতি আরেক বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলেছেন, এবং সেটা ভয়ঙ্কর অভিযোগ। তিনি নাকি অন্য বিচারপতিদেরও, তার রায়ের মধ্যে উল্লেখ করছে, অন্য বিচারপতিদেরও প্রভাবিত করছেন যাতে বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে কিছু না বলেন। এরকম ভয়ঙ্কর সব অভিযোগ যখন একজন বিচারপতি তুলে দেন, তখন তার পেছনে কিছু যুক্তি থাকতে পারে, আবার সেটা তাদের মধ্যে অন্য কোনো কারণেও হতে পারে। সেগুলোই তো বিচার করে দেখছে সুপ্রিম কোর্টের এই স্পেশাল বেঞ্চ। আমাদের জাস্ট একটা চাহিদা, জানেন তো, মানে এর মধ্যে তো আমাদের এই সব কিছু চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিশ্বাস, আশার শেষ ভরসাস্থল নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। সেই জন্যই আমাদের জাস্ট একটাই প্রার্থনা, একটাই চাহিদা। দেখুন, দুটো জিনিস তো হতে পারে, সে দুটো জিনিস পরিষ্কার হয়ে যাক। যদি যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি ওই ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ার অভিযোগ তুলেছেন, যদি সেই অভিযোগটা খতিয়ে দেখা হোক, যদি সেই হয় তিনি সত্যি কথা বলেছেন অথবা মিথ্যা কথা বলেছেন, যদি সত্যি কথা বলে থাকেন ভয়ঙ্কর বিষয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি তিনি মিথ্যে কথা বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারোর একটা বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়ে নেওয়া হোক, এবং সেটা পরিষ্কার করে বলে দেওয়া হোক, যদি সত্যি হয় সেই সত্যি অনুযায়ী সেই অভিযোগের তদন্ত করে ব্যবস্থা হোক, আর যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে বলার জন্য শাস্তি পাওয়া হোক, এসপার বা ওসপার।
যে যা হোক একটা কিছু হলেই না আমাদের কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা অটুট থেকে যাবে, এইটুকুনি জাস্ট চাহিদা। এইটা সুপ্রিম কোর্ট যদি করে দেয় না, তাহলে আমরা কি বলবো, অসংখ্য সাধারণ মানুষ ওই আশায় বাঁচে চাষা, তো সেই চাষারা আশা নিয়ে বাঁচতে পারবে। আমাদের দেশের গণতন্ত্র আজ সত্যি কথা বলতে গেলে আদালতমুখী। শুধু মেডিকেলে নিয়োগ দুর্নীতি নয়, রাজ্যের একাধিক দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সক্রিয় পদক্ষেপ প্রশ্নের মুখে ডিভিশন বেঞ্চের ভূমিকা, অর্থাৎ বিচারপতি সৌমেন সেন তিনি অ্যাপিল মেমো ছাড়াই কিভাবে সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন তা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টে। মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে, আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে। একে অপরের বিরুদ্ধে রাজনীতির তোষণের অভিযোগ তা কখনোই বিচার ব্যবস্থায় কাম্য নয়, আর সেই কারণেই সুপ্রিম কোর্টের বেনজির পদক্ষেপ। একটি দুর্নীতি, সেখানে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের স্থগিতাদেশ বিষয়টি এই জায়গায় আটকে নেই। যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে, তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না, তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই, আমি কোর্টে গেলে আমার অন্যায়। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতিকরণ, যেভাবে রাজনীতির সংঘাত দেখা যাচ্ছে তা নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্ট কিভাবে নিষ্পত্তি করে নজর থাকবে সেদিকে। বিচার ব্যবস্থা কিভাবে রিয়াক্ট করছে মানুষের আস্থাকে অটুট রাখার জন্য, সেটাও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা চেয়েছিলেন যে এই মেডিকেল দুর্নীতির যে অভিযোগ সামনে এসছে, যে নতুন দুর্নীতির হিমশৈল বলেই যেটাকে ধরা হচ্ছে, সেটার চূড়া দেখা যাচ্ছে, আর সবগুলো ধরলে তো বিরাট বিরাট হিমশৈল, তার চূড়া আর কি, মানে তলায় যে আরও কী আছে সেটা আমরা জানি না। কিন্তু যারা চেয়েছিলেন এই নতুন দুর্নীতিও যা হচ্ছে বা হয়েছে সেটা আপাতত গোপনই থাক, তারা কিন্তু আপাতত অন্তত সোমবার পর্যন্ত তাদের উদ্দেশ্যে সফল। আর ভেবে দেখুন কীরকম একটা অভিযোগ, মানে এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে, পুরকর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়েছে। যখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিগুলো হয়েছে, তখন আমাদের দুশ্চিন্তা কী ছিল, যে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন তাদের মধ্যেই যদি ভেজাল থাকে, তাদের যদি শিক্ষা দেওয়ার যথাযথ যোগ্যতা না থাকে, তাহলে তো ভবিষ্যৎ আর একটা অযোগ্য প্রজন্ম তৈরি হবে, তাই না? তাদের ভবিষ্যৎটা অন্ধকার, মানে আপনার, আমাদের দেশের সবার ভবিষ্যৎ অন্ধকার। আমরা সেই জন্য আরও বেশি আতঙ্কিত ছিলাম যে একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি সেটার পর্দাফাশ হোক, দোষীরা শাস্তি পাক, এটা একটা দিক, আর সেই দুর্নীতিটা এমন একটা দুর্নীতি সেটা একটা প্রজন্মের পর প্রজন্ম শেষ করতে থাকবে, একটার পর একটা প্রজন্ম শেষ করতে থাকবে। এবং এইটা যদি ধরা না পড়ে, এটা যদি না থামানো যায়, তাহলে তো এটাই নিয়ম হয়ে যাবে, দুর্নীতি করেই অযোগ্যদের চাকরি দেওয়া হবে, সব শিক্ষকরা অযোগ্য হয়ে যাবেন একটা সময়ের পর। তখন তো আমাদের যোগ্যতা বলে কিছু থাকবে না গোটা দেশের কাছে। বাংলার আর কোনো কি বলবো, যে ছেলে মেয়েরা পাস টাস করবে তাদের কারুর কোনো কদর থাকবে, কোনো সুযোগ থাকবে না। তো সেই জন্যই ভাবছিলাম। আর এবারে যেটা হলো, শিক্ষাটা ছিল, এবারে একটা মেডিকেল। ভাবুন তো, এই যে বহু ডাক্তাররা, তারা তো আপনাকে আমাকে আমাদের জীবনের দায়িত্বে থাকবেন, কিন্তু তারাই যদি অযোগ্য হন, তাহলে তো আর জীবন নিয়ে আর ভেবে লাভ নেই। ওরে জীবন বলে আপনি দুহাত তুলে গান গাইতে পারেন আর কি, কোথায় গিয়ে যে দাঁড়াবে, খাঁচার ভেতর অচিন পাখি কখন ফুরুত করে উড়ে যাবে টেরও পাবেন না। আর যারা উড়িয়ে দেবেন তারাও টের পাবেন না কি করে ওড়ালেন আর কি। কারণ সেটাই তো, যারা অযোগ্য, যারা দুর্নীতি করে এরকম যদি সত্যি কেউ চাকরি পেয়ে থাকেন এবং তারা যদি ডাক্তার হয়ে থাকেন,
কি ভয়ঙ্কর একটা দিন আপনার আমার জন্য রয়েছে বলুন তো। ভবিষ্যতের প্রজন্মের কথা ভাবছিলাম, আমাদের নিজেদের এই জীবনের কথা ভাবুন মশাই, সেটার চিকিৎসা কে করবে? সেখানে আপনি কি চিকিৎসা পাবেন? বেঁচে থাকাটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেল। আর এই পরেও যারা ভাবছেন আপাত দৃষ্টিতে এটা একটা শুধুই সাংবিধানিক সংকট, একটা সাংবিধানিক ধাক্কা, যেটা ঠিকই তো বিচার ব্যবস্থা সাম্প্রতিককালে এরকম একটা জিনিস কিন্তু ফেস করেননি। হয় যে বিচারপতি অভিযোগগুলো তুলেছেন তিনি হুইসেল ব্লোয়ারের একটা সম্মান পাবেন, এবং তখন সে কোনো কারণে যদি তাকে শাস্তির মুখে পড়তেও হয় তিনি ডেফিনেটলি শহীদের সম্মান পাবেন। আর নয়তো মনে হবে যে এই গোটা বিষয়টার মধ্যেও আস্তে আস্তে কি তাহলে ওই রাজনীতিকরণ ঘটছে, দুর্নীতিকরণ ঘটছে, এরকম অসংখ্য শঙ্কা, ভয়। ঠিক যেরকম আজকাল ওই শিক্ষকদের দেখলে লোকজন জিজ্ঞেস করে, বিয়ের বাজারেও ডেফিনেটলি করে, কিন্তু যারা এমনিতেও পড়াতে আসেন জিজ্ঞেস করে কোন সালে চাকরি পেয়েছেন। মানে সম্মানটা কোথায় গেছে বলুন তো? এত টিচার যারা এতদিন ধরে, যাদের দেখলে আমাদের সম্মানে মাথা নিচু করতাম, পায়ে হাত ছোঁয়াতাম, এখন হয়তো প্রণাম করার আগে জিজ্ঞেস করে নেবে কোন বছর। ঠিক একই ব্যাপারটা যদি বিচার ব্যবস্থা সম্পর্কে ওঠে, যদি প্রত্যেকটা ওই বিচার নিয়ে হঠাৎ করে লোকের মধ্যে সংশয় দেখা দিতে শুরু করে, কোথাও গিয়ে যে অভিযোগগুলো শুনেছিলাম সত্যি না তো, এর পেছনেও রাজনীতি নয় তো। এবং সবথেকে বড় কথা, এই রাজনীতি নেই তো এটা যে মুহূর্তে মনে হবে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত, বা এখন তো সমস্ত মানুষ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত, প্রভাবশালী, কে কখন কোথা দিয়ে হয়ে যাবেন কেউ জানে না। ফলে কোনো বিচারকে নিয়েই আপনি নিঃসংশয় হতে পারবেন না। একটা কোনো জায়গা তো থাকে যেখানটায় আমরা চোখ বুজে ভরসা করতে পারি। একমাত্র ওপরে যদি কেউ থাকেন তাহলে তার ওপর মনে হচ্ছে ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাকেও কখন রাজনীতি টেনে নিয়ে আসবে আমরা জানি না। প্রতি মুহূর্তে তিনি তো রাজনৈতিক বিষয়বস্তু হয়েই গেছেন, আর সেটাও তো খুব একটা সত্যি কথা বলতে কি আমাদের বাকি নেই আর কি, চেষ্টা চলেছে। হ্যাঁ, তিনি প্রভাবিত হয়েছেন কিনা সেটা তো এই একটা জায়গা, যেহেতু চোখে দেখি না, জানি না, কিন্তু বিশ্বাস করি, শুধু বিশ্বাস ওই সাধারণ মানুষের ভেতরে থাকে যেহেতু, সেটাকে ছোঁয়াটা মুশকিল আর কি। তাই জন্যই ওইটাই এখন হয়তো আলটিমেট গিয়ে দাঁড়াবে। কিন্তু তার জন্যে তো আপনাকে অন্য রকম ভাবনা চিন্তায় থাকতে হবে। বর্তমানকালে দাঁড়িয়ে যে চিন্তাভাবনাগুলো, সেটা তো যে জায়গাগুলো ভরসার জায়গা সবই তো ধাক্কা খেয়ে যাচ্ছে। তাই আজকের সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভাবছি কি হতে পারে। কতগুলো সম্ভাবনা, যেগুলো যা কথাবার্তা বলে জানছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ, সব বিচারপতির সম্পর্কেই যে কোনো এই সিদ্ধান্তগুলো হতে পারে আর কি। কী হতে পারে? এক, হয়তো তীব্র ভৎসনা করা হলো। দুই, কারণ একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, হয় সেই অভিযোগ সত্যি প্রমাণিত হবে বা মিথ্যে প্রমাণিত হবে। ইভেন যদি সত্যি প্রমাণিত হয় যে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজকর্ম করছেন, ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যিনি অভিযোগ তুলেছেন তিনি গোটা বিষয়টা প্রকাশ্যে নিয়ে এসে বিচার ব্যবস্থার সম্মানহানি করেছেন, এবং কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চ, আপার বেঞ্চ তো তার নির্দেশ অমান্য করেছেন, এই বিষয়গুলোর জন্য আবার তিনি পেনালাইজড হতে পারেন ওই সিঙ্গেল বেঞ্চ। সবটাই সম্ভব। ফলে তাদের কি ব্যবস্থা হতে পারে যেগুলো শুনছিলাম? এক, ভৎসনা করতে পারে। দুই, তাদের হাত থেকে সমস্ত মামলা কেড়ে নিতে পারে, বলে দেওয়া হতে পারে যে কেউই কোনো মানে যে কোনো একজন বা দুজনেই বা যাই হোক, যে কেউ কোনো এখন তাদের হাতে আর কোনো মামলা দেওয়া হবে না। হ্যাঁ, অথবা তিন, তাদের কোথাও সরিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে, ট্রান্সফার। চার, খুব ক্ষুব্ধ হয়ে বলা যেতে পারে যে পদত্যাগ করুন। পাঁচ, ইমপিচমেন্টের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। মানে এরকম আইনি ভাষায় যেরকমভাবে আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তাদের মনে হচ্ছিল এরকম বহুবিধ রাস্তা আছে, সবই সম্ভাবনা। কোনটা হবে, কি হবে, সেগুলো তো ওই সুপ্রিম কোর্টই ঠিক করবে। আমাদের শুধু মানে একটাই আগ্রহ, এই যাবতীয় কিছুর পর এমন কিছু হোক যাতে আমাদের বিচার ব্যবস্থার প্রতি ভরসাটা অটুট থাকে,
আর ওই যারা আমাদের জানমালের যারা রক্ষক, আমাদের জীবনের যাদের হাতে সেই ডাক্তাররা, তাদের ভর্তি নিয়ে মানে ভবিষ্যৎ ডাক্তারদের নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার যে তদন্ত, সেই তদন্তের ভবিষ্যৎ কি হবে, এটাই সব থেকে বড় দুশ্চিন্তা। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট আদেশ নিয়ে মতান্তর আছে। এখন বিষয়টা সুপ্রিম কোর্ট তারা সুমতো কগনিজেন্স নিয়েছেন। আপাতত কলকাতা হাইকোর্টের মামলাগুলো তারা স্থগিতাদেশ রেখেছেন। তার কারণ সুপ্রিম কোর্ট হয়তো শুনবেন, শোনার পর হয়তো সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠিয়ে দিতে পারেন অথবা তদন্তের নির্দেশ দিতে পারেন। মনে রাখবেন, অভিযোগটা কিন্তু একটা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ ছিল যে ছাত্র ভর্তির ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রচুর বেনিয়ম হয়েছে এবং এ রাজ্যে তো আমরা দেখেছি যে নিয়োগ নিয়ে কি চূড়ান্ত দুর্নীতি হয়। সবটাই তো পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে। সেই পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করেই এক সিঙ্গেল বেঞ্চ তিনি তদন্তের আদেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি করে সেটাকে স্থগিতাদেশ দেওয়াটা বাঞ্ছনীয় নয় বলেই সওয়াল করা হয়েছে এবং আমরাও তাই মনে করি। এখন আমার দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট মামলাটা ফেরত পাঠিয়ে দিয়ে তদন্ত জারি রাখার কথাই বলবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি আশাবাদী যে দুর্নীতির অভিযোগ পেয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল, আলটিমেটলি তাতে সায় দেবে সুপ্রিম কোর্টও। কারণ মেডিকেলে ভর্তিতে যদি দুর্নীতি হয়, আদৌ হয়ে থাকে, মানে এই অভিযোগ যখন উঠেছে, ভয়ঙ্কর অভিযোগ এবং সেটা অত্যন্ত একটা জরুরি বিষয়, সেটা প্রমাণ হওয়াটাও খুব জরুরি। আবার বলছি যে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারছি না যে অযোগ্য শিক্ষকের মতো ওই অযোগ্য ডাক্তারের হাতেও পড়ছি কি না, স্বস্তি পাচ্ছি না। বিশ্বাস করুন, যোগ্য প্রার্থীর চাকরিতে সুযোগ পাওয়াটা যেরকম জরুরি, তেমনি যোগ্য লোকেরই ডাক্তার হওয়াটা জরুরি। আর অযোগ্য যারা, সেই ডাক্তারদেরও চিহ্নিত করাটা সমান প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, এই দুটোই নেতাদের কল্যাণে এমনিতে তো ডকে উঠেছে অনেক দিনই, কিন্তু একদম গোড়ার থেকে পচিয়ে দেওয়ার প্রসেসটা যদি বন্ধ না করা যায়, এই দুর্নীতিটা যদি একদম মানে গোড়ার থেকে উপড়ে না ফেলা যায় না, তাহলে তার থেকে বড় হতাশা আর আতঙ্ক কিছু হতে পারে কি? ওই যে বললাম, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। তাই আমাদের হাতে কণাটুকুও যে থাকছে না, সেটা বলার জন্য সেই কথাগুলোই বলবো, আশাবাদী হয়েই বলবো যে থাকবে আর কি, কিন্তু বলবো তো বটেই সেই কথাগুলো যেগুলো না বললেই নয়। বিচার ব্যবস্থার পর আরেকটা আশা ভরসার জায়গা কোনটা খেয়াল করে দেখুন, পুলিশ মানে প্রশাসন। এবার পুলিশ দলদাস, এই অভিযোগ তো ফের বলছি, সেটাও রাজনৈতিক স্তরেই তো প্রতিনিয়ত ওঠে। এবার এগুলো না হয় ধরে নিলাম যে রাজনৈতিক প্রেশার ট্যাকটিক্স, এটা সবাই যখন যার হাতে পুলিশ থাকে তখন তার বিরুদ্ধে উঠে যায়। বিষয়টা একটা মানে প্র্যাকটিসের মতো হয়ে গেছে। এ বলবে ওর এগেনস্টে, ও বলবে এর এগেনস্টে, যে কেন্দ্রে আছে তার এগেনস্টে বলবে যে বিরোধী। আবার সেই বিরোধীরা যদি কোনো রাজ্যে গিয়ে তারা শাসক দল হয়ে যায়, তাহলে কেন্দ্রে যারা আছে তারা যদি ওখানে বিরোধী হয়, তাহলে তার এগেনস্টে বলবে। পুলিশ, সিআইডি বলবে যে সেগুলো পক্ষপাত দুষ্ট। আবার উল্টো দিকে আমরা শুনবো সিবিআই, ইডি এগুলো পক্ষপাত দুষ্ট। এগুলো তো এবং সবাইকে দলদাস বলবে, এগুলো আমরা জেনে গেছিলাম। এটা রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলেও আমরা তখন অভ্যস্ত হয়ে গেছিলাম, আমরা ওটা নিয়ে একটা মাথা খাটা ঘামাতাম না, যে ঠিক আছে ওটা ওদের রাজনৈতিক নেতাদের একটা চাল আর কি। যখন নিজেরা শাসক দল হয়ে যাবেন তখনই আবার সেই পুলিশ ভালো হয়ে যাবে। কিন্তু এখন তো গোটা বিষয়টা নির্বাচন কমিশনের কাছে চলে গেল। বারাকপুরের লাটবাগানে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা হয়েছে, আর সেই সভা ঘিরে পুলিশের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা। আর শুভেন্দু অধিকারী, তার যা মনে হচ্ছে যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওই সেখানে এতগুলো পুলিশের সভায় এত নেতা মন্ত্রী, এদের যে হাজিরা, তাদের যে বক্তব্য রাখা, সব কিছুর মধ্যে এই অ্যাসোসিয়েশনটাই মানে অ্যাসোসিয়েশন মানে পুলিশটাই, তারা ওই তৃণমূলের নেতা মন্ত্রীদের কথায় চলে।
এবং অ্যাসোসিয়েশনের বার্ষিক সভার আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। এই সব দেখেই বিরোধী দল নেতার মনে হচ্ছে যে পুলিশ আসলে তৃণমূলের পুতুল। এই ছবি, এই সমস্ত উপস্থিতি, এগুলো সবই সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং সেটাই তিনি আবার সোজা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন। কারণ তিনি মনে করছেন যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে কোনো রকম সংশয় থাকা মানে সামনে আগামী দিনে নির্বাচন প্রভাবিত হবে। একদম নথিভুক্ত হয়ে গেল তো এই বিরোধী দল নেতা যখন আবেদনটা করেছেন যে লোকসভা ভোটে যেন ওই পক্ষপাতদুষ্ট পুলিশ অফিসারদের ব্যবহার করা না হয়, যখন বিষয়টা জাতীয় নির্বাচন কমিশনের কাছে চলেই গেল তখন তো মেনে নিতে হবে না যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে এগুলো শুধু আর রাজনৈতিক চাপার উত্তরের জায়গায় রইল না, একদম নথিভুক্ত একটা অভিযোগ হয়ে গেল। এবার সেটা নিয়ে নির্বাচন কমিশন কি করবে না করবে সেটা তো পরের কথা, কিন্তু বাকিটা রইল কি, মানে এরকম জায়গায় যখন দেওয়া হয় তখন কোথাও না কোথাও সেটা মনের মধ্যে খচখচ করতে থাকে, তাই না? তাহলে না পুলিশ, না প্রশাসন, না বিচার, তাহলে আমি আপনি কোথায় বলুন তো? সবটাই কি আমরা ওই নেতাদের হাতে? আমার বুথতে মন্ত্রীরা যায়নি, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, 1 ঘন্টা 1 ডজন মন্ত্রী যাওয়ার কথা ছিল। একটা মন্ত্রী গেছে, কিন্তু সে মন্ত্রী হিসেবে নয়, তিনি গায়ক হিসেবে গেছেন ইন্দ্রনীল সেন। সম্মেলনের মোট প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির লটপটি ঘন্ট আর একটা করে সাদা ডিম। চোরের গলায় রাম না, আমরা তো এই কমপ্লেনই করি পুরো এজেন্সিগুলোকে রাজনৈতিকরণ করে দিয়েছে। তাই তো যে কেসে আমি অ্যারেস্ট হই সেই কেসে শুভেন্দুকে কাজ করাটা দূরের কথা, তাকিয়ে দেখার ক্ষমতা কাঁদবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আমাদের ছেলেমেয়েরা যে স্লোগান দেয়, এই স্লোগানটার 100% যথার্থ প্রমাণিত হয়ে গেল এই প্রোগ্রামটাকে সামনে রেখে। পশ্চিমবঙ্গ পুলিশ তার তো নিরপেক্ষ থাকা উচিত, এই ঘোমটার নিচে খেমটা নাচ নাচার কোনো মানে নেই। লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা না হলেও বেশ কয়েকদিন হলো রাজ্যের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের নির্বাচন কমিশন কিন্তু রীতিমতো শঙ্কিত, চিন্তিত, যাই বলুন না কেন। সেই জন্যই রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে প্রত্যেক দিনের রিপোর্ট নিচ্ছে। দিল্লিতে ওই নির্বাচন কমিশনের অফিসে রিপোর্ট পাঠাতে হচ্ছে যে রাজ্যের আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কীরকম। যদি পুলিশের ওপর পরিষ্কারভাবে ভরসা রাখা যায় তাহলে তো এত কিছু জিজ্ঞাসাবাদ করার দরকার পড়ে না, এত রিপোর্ট নেওয়ার দরকার পড়ে না। আবার আমরা তো চাইবো যে এই রিপোর্টগুলোর ভিত্তিতে পুলিশের ওপর ভরসাটা পুরোপুরি ফিরে আসুক তাদের। তারা বিশ্বাস করুন যে না, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশই যথেষ্ট, তারাই নিরপেক্ষ। তাহলে অন্তত আমরা তো কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারবো যে আমরা না ঠিক আছে সঠিক জায়গায় রয়েছে। এটার মধ্যে মানে কেউ রাজনীতি সে তার ভালো করুক খারাপ করুক, আমাদের জীবন, আমাদের ভাবনা, আমাদের অধিকার কোনো কিছু যদি খর্ব করার চেষ্টাও করে, পুলিশ আছে। আমরা চাইব আদালত আছে, সব এই আমাদের এই তো চাহিদা দু চারটে ছোটো ছোটো যে এগুলো আছে। আরে কখন কাজে কিভাবে লাগবে সে তো পরের কথা, যদি নাই থাকে তাহলে তো সেই ভরসাটুকুনিও নেই, তাই না? কিন্তু এই যাবতীয় যা অভিযোগগুলো উঠেছে তার ভিত্তিতে ভোটের সময় নিরাপত্তার প্যারামিটার কি ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন? আর সেটা যদি হয় তাহলে কি হতে পারে সেটা আজ করেই কি ভোটের আগে পুলিশের প্রতি সকলের ভরসার মিটারটা একটু ডাউন করে দিতে চাইছে বিজেপি? দলীয় কর্মীদের হেনস্থার প্রতিবাদে আজ হাওড়ার উদয়নারায়ণপুরে সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল। প্রথমে বিজেপির রাজ্য সভাপতিকে দফায় দফায় আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু শেষ পর্যন্ত সদল বলে উদয়নারায়ণপুর থানায় পৌঁছে যান সুকান্ত মজুমদার। আর তারপর বিজেপি কর্মীরা যে ধাক্কাটা থানার সাইনবোর্ডে দিলেন, কোথাও গিয়ে কি সেটা ওই প্রশাসনের প্রতি আম জনতার শেষ ভরসাটুকুর ভিত নাড়িয়ে দেওয়ার জন্য? এই থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে তিনি কার্যত এলাকার বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে গেলেন। বললেন যে মার যদি খান তাহলে পাল্টা মারের ব্যবস্থা করুন। যারা
এই থানাগুলো আসলে থানা না, পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তৃণমূল কংগ্রেস এই থানাগুলোকে পার্টি অফিসে পরিণত করে দিয়েছে। দেখুন, এই ন্যারেটিভগুলো এবং যা যা ঘটছে, যে বিক্ষোভগুলো, কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে না এত সাহস বা এইরকম একটা ক্ষোভ এইভাবে উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ ওই পুলিশ প্রশাসনের উপরে। তার মানে সত্যি কোথাও গিয়ে বিশ্বাসের ভিতটা নড়ে গেছে। এবং যখন রাজনৈতিক মহল থেকে এই ঢিলটা আসছে আর কি এই প্রশাসনের প্রতি, তখন কিন্তু এটাও ধরে নিতে হবে ঢিলগুলো কাঁচের ঘরে গিয়ে পড়ছে বা কাঁচের ঘর থেকেই আসছে। দুটোই সত্যি, তাই না? কারণ সব পক্ষের জন্যই তো সমস্ত কিছু রয়েছে। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্যই কি স্বতঃপ্রণোদিত হয়ে তড়িঘড়ি ওই শুনানিতে বসে গেছেন 5 সদস্যের স্পেশাল বেঞ্চ ওই সুপ্রিম কোর্টে। প্রথমেই তারা ওই স্থগিতাদেশ দিয়ে জুডিশিয়ারির শীর্ষস্তরের যুযুধান দুই পক্ষকে আটকেছেন। এবার সে জল কোথায় গড়াবে সেটা কে জানে। আর এই যে পুলিশ প্রশাসনের যে ছবিটা বিরোধীরা তুলে ধরতে চাইছেন, সেই ছবি দেখে জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের কীভাবে পরিকল্পনা করে সেটাও তো দেখতে হবে। সবই তো এখন তাদের ওপর ভরসা করতে হচ্ছে যে তারা কিভাবে রিয়্যাক্ট করবেন। যারা ঢিল ছুটছেন তারা চলমান অশরীরই বলতে পারেন, আবার মজা করে ভূতও বলতে পারেন। ছোটোবেলা সেই সুর করে বলতাম না, ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ডেলা, সেরকমই তো অবস্থা। এই চারপাশে ঢিল চোরাচুরি দেখে মনে হচ্ছে কে কার দিকে ছুটছে, কিসের মধ্যে বসে, কোন বাড়িতে বসে, সেই বাড়িগুলো সবকটাই কাঁচের বাড়ি কিনা, এরকম অদ্ভুত লাগছে না? আরেকটা এরকম ভুতুড়ে কাণ্ড, ভূতের কথা বলতে মনে পড়লো, ভুতুড়ে কাণ্ড তো সন্দেশখালিতেও ঘটছে। শেখ শাহজাহান তিনি কীরকমভাবে বেমালুম ভূতের মতো উবে যাচ্ছেন, চোখের সামনে দিয়ে অনেকেই বলছেন দেখছেন, অথচ কেউ দেখতে পাচ্ছেন না। গোটা ব্যাপারটা কীরকম ভুতুড়ে না? আর তার মধ্যে আরেকটা জিনিস ঘটেছে, ওই কাল সাধারণতন্ত্র দিবসে তার ফেসবুকের কভার ফটো বদলে গেছিলো, আজ আবার সেই ফটো ডিলিটও হয়ে গেছে। হতেই পারে যে শেখ শাহজাহান বড়সড় ব্যাপার তো, বাঘ, তার সোশ্যাল মিডিয়া দেখভালের জন্য আলাদা টিম আছে, তারাই এসব করছে। কিন্তু করছে যখন, তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? মনে হচ্ছে নির্দেশ তো থাকবে যদি কেউ অন্য কেউ করে, আর নিজে করলে তো কথাই নেই। আমার মনে হচ্ছে জানেন তো, সন্দেশখালির বাঘ আসলে রসিকতা করছেন। অনেকটা সেই ছোটোবেলায় কুমির ডাঙা খেলতাম না, কুমির তোমার জলকে নেমেছি বলেই জল একবার মানে মাঝখান থেকে ডাঙার থেকে জলে একবার পা ছুঁয়ে চপ করে তুলে নিতাম। এই পুলিশকেও যেন সেরকমভাবে তিনি বলছেন, বা তার সাথে ওই জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, জয়েন্ট সিট যেটা, সেটাকে এই তো পা ছুঁয়ে দিলাম, এই তো ছবি দিলাম, এই তো ডিলিট করলাম, আইপি অ্যাড্রেস ফ্যাড্রেস অনেক কিছু আছে, বহু কিছু তো তোমাদের টেকনোলজি আছে, এটা ছুঁয়ে দেখো না। কিন্তু মুশকিল হচ্ছে লোকে যাকে বাঘ বলে ডাকে তাকে ছোবে কে? আমরা তো জানি যে পুলিশ ছুলে কত ঘা আমরা তা জানি, কিন্তু বাঘে ছুলে বা বাঘকে ছুলে কত ঘা সেটা খানিকটা ইডি টের পেয়েছিল, কিন্তু আবার তার পাল্টাটা ইডি গিয়ে শক্তি প্রদর্শন করে এসছে, কিন্তু বাঘ এখনও কিন্তু টের পায়নি কে ছুলে কত ঘা। সুতরাং আপাতত বাঘের বিষয়টা আমরা জানি। তার চলতি সপ্তাহে বুধবার সন্দেশখালিতে অভিযানে যাওয়ার পরেও তো দেখলাম এই তো আজ অবধি শাহজাহান ফেরার। আর আজকে এতদিন পর গোটা ঘটনার আজ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন শাহজাহান অন্যায় করেছে। কোনটা অন্যায় সেটাও স্পষ্ট করে বলে দিয়েছেন ফিরহাদ হাকিম। বলেছেন মাথা ফাটানোটা অন্যায় হয়েছে, সে শাহজাহানই ফাটাক বা শাহজাহানের অনুচরেরা ফরুক, কাজটা অন্যায়। এটি কিন্তু ইতিমধ্যে হাইকোর্টকে জানিয়েছে যে তারা সন্দেশখালিতে পৌঁছে শাহজাহানকে ফোন করার পর তিনি ফোন টোন করে প্রায় 28টা ফোনাফুনি করেছিলেন, করে লোকটোক জড়ো করেছিলেন এবং তাদের ওপর তারপর হামলা হয়। এবার এতদিন পর তৃণমূলের বিবেক হিসেবেই, মানে যখন এতদিন পর এরকমভাবে স্বীকার করছেন এবং প্রথম স্বীকার করছেন, ফিরহাদ হাকিমকে কীরকম বিবেক লাগছে জানেন তো? যাত্রা দলে সেরকম বিবেক থাকে না, সেরকম আর কি। তিনি সেই বিবেক হিসেবেই স্বীকার করলেন কাজটা অন্যায় হয়েছে। ঠিক, শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে, যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। ফেস সেভিং এর জন্য এসব বলছে, এর কোনো মূল্য নেই। যিনি বলছেন তিনি তো একজন বড় অপরাধী।
আপনারা হাওড়া রাজাপুরে গিয়ে ওনার বাংলোটা দেখান না, উনি কোত্থেকে টাকা পান? এত 50 কোটি টাকা দিয়ে রাজাপুরে বাংলো বানাচ্ছেন, ওনার কি ছিল? উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে ওনার কি ছিল? দেখুন, যে কারণেই করে থাকুন, করেছেন তো স্বীকার, কিন্তু এটাও অবশ্যই এই প্রশ্নটাতে যে এতদিন পর স্বীকারটা করলেন কেন, নিন্দেটা করতে এতদিন লাগলো? সমুদ্র মন্থনের পর অমৃত আর গরল একসঙ্গে উঠেছিল, এবার অমৃতের ভাগ নিয়ে সবার মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছিল। বিষ খেতে তো কেউ রাজি ছিলেন না। মহাদেব সেই গরল কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। শেখ শাহজাহান যে অন্যায় করতে পারেন সে কথা ওই ফিরহাদ হাকিমের আগে তো কাউকে বলতে শুনিনি, বরং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক থেকে শুরু করে সন্দেশখালীর তৃণমূল ব্লক সভাপতি সবার মুখেই তো এক রাত ছিল, শাহজাহানের মতো পরোপকারী মানুষ হয় না, ঈশ্বর তুল্য। গতকাল সন্দেশখালীতে তৃণমূলের যে প্রতিবাদ সভা হয়েছে সেখানেও তো শাহজাহানকে প্রায় দেবদূতের আখ্যা দেওয়া হয়েছে। একমাত্র ফিরহাদ হাকিম তিনি দেখলাম শাহজাহানের ভুল ত্রুটি স্বীকার করে নিলেন, নিন্দা করলেন যেটা হয়েছে। ফিরহাদ হাকিম কি একা নীলকণ্ঠ হচ্ছে নাকি শাহজাহান সম্পর্কে লোকাল নেতাদের যে মনোভাবই থাক, রাজ্য স্তরে তৃণমূলের দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে? অখিলগিরি কয়েকদিন আগে শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছিলেন, বলেছিলেন চিকিৎসা করাতে গেছেন, নিশ্চয়ই করিয়ে দেশে ফিরে ঠিক ধরা দেবেন সন্দেশখালীর সম্পদ। আজ জানতে পারলাম এসব কথা বলার জন্য নাকি অখিলগিরিকে ডেকে পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বলছিলাম না, কোথাও গিয়ে কি তৃণমূলের মতামতটা বদলাচ্ছে, মানে মতামত বদলানো মানে তৃণমূলের যে দৃষ্টিভঙ্গি শাহজাহানের প্রতি সেটা কি বদলাচ্ছে? আমরা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি নিতে দেখেছি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে দেখেছি, আবার অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অন্যরকম চিন্তাভাবনা দেখেছি, এখনও তার উপর প্রচুর ভরসা টরসা করা হচ্ছে। ফলে এই বিষয়টা না এতদিন পর একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া, তার পেছনে রাজনৈতিক অঙ্ক সেটা কি একদম নেই? এটা কি এরকমও হতে পারে যে এই ধরুন বিরোধীরা সবাই একযোগে এই সময়, আর এত বড় কাণ্ড সেটা তো সবাই দেখেছেন, রক্তাক্ত হওয়াটা, সেটা কিন্তু কেউ সমর্থন করবেন না, এবং তার পরিপ্রেক্ষিতে আরও অনেক কিছু হতে পারে আর কি। তো সেই যে সুরটা বিরোধীরা তুলছিলেন, সেই সুরটাকে কোথাও গিয়ে মানে বিরোধীদের বাকরুদ্ধ করে দেওয়ার জন্য সুরটাকেই কি কেড়ে নেওয়ার চেষ্টা করছে শাসক দল? এটা কি তাদের ভোট প্ল্যানিং নাকি অন্য কিছু? আজ এই ধারাটা কিন্তু একটা নতুন স্ট্র্যাটেজি হিসেবে বারবার চোখে পড়তে শুরু করেছে। আজ যেরকম মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি বলেছেন অনেক কাউন্সিলর আছে যাদের এখন দোতলা তিনতলা বাড়ি, অথচ কদিন আগে নাকি তাদের বাড়িতে খাওয়া জুটতো না। রাতারাতি এই ভোল বদল কী করে? তৃণমূল বিধায়কই বলেছেন যে দুর্নীতি না করে, 2 নম্বরই না করে এই উত্থান কি সম্ভব, এগুলো তিনি বলবেন এবং পার্টির কাছে গিয়ে কমপ্লেন করবেন। এই জিনিসগুলো এগুলো তো সাধারণ মানুষ দেখেছে, যে কথাগুলো বলছেন এই বিষয়গুলো তো সাধারণ মানুষের চোখে পড়েছে, তাদের মনের কথা এবং বিরোধীদের মুখের কথা, তারা তো জোর গলায় সমস্তই বলে থাকেন। এক্ষেত্রেও কি তাদের মুখের কথাটা কেড়ে নেওয়াই জাকির হোসেনের মূল উদ্দেশ্য? এটা কি একটা সামগ্রিক প্ল্যান বি? যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে। দেখবেন অনেক 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 কাউন্সিল আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়া জুটতো না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, যে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মুশকিল হচ্ছে সেই পিসি সরকারের ম্যাজিক মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা দেখতে গেছিলাম, সেখানে দেখেছিলাম ওয়াটার অফ ইন্ডিয়া বলে তার একটা ম্যাজিকের স্পেশাল ম্যাজিক ছিল। সে একটা ঘটির থেকে জল ঢালতেন, ওয়াটার অফ ইন্ডিয়া পড়েই যেত, ঘটিটা খালি হয়ে গেল মনে হচ্ছে, আবার সোজা করে নিয়ে আবার ঢালেন, আবার জল পড়তে শুরু করছে। এইরকমই মনে হচ্ছে এক্ষেত্রেও, জানেন তো কত ভুল শোধরাবে উলুদ্ধ তৃণমূল, একটার পর একটা তারা ভুল শোধরানোর জন্য বলছেন, স্বীকার করছেন, ব্যবস্থা নিচ্ছেন বলছেন, অথবা অস্বীকার করছেন। যাই হোক, কিছু তো একটা করছেন, কিন্তু আবার নতুন একটা জিনিস বেরিয়ে আসছে। এই ক্ষেত্রগুলোতে বললেন, কাউন্সিলরের ক্ষেত্রে বললেন, বিধায়কের ক্ষেত্রে বললেন, ফিরহাদ হাকিম বললেন, জাকির হোসেন বললেন, তারপরেও দেখুন নতুন জিনিস সঙ্গে সঙ্গে আরেকটা চলে এলো। এই দুটো ধরে নিলাম সাম্প্রতিককালের একটা ভুল শোধরানো বা ভুল স্বীকার হলো।
তারপরেই তো আরেকটা নতুন জিনিস বেরোলো, মালদার তৃণমূল সভাপতি মানে জেলা সভাপতি আর কি, তিনি রহিম বক্সি, তিনি বললেন কি মেরে বিরোধীদের হাত পা ভেঙে দেবেন, হুমকি একদম পরিষ্কার, বা নিদানও বলতে পারেন, মানে বিরোধীদের সমাজচ্যুত করার প্রেসক্রিপশানে একদম পুরো সই করে দিয়েছেন। এবার রহিম বক্সির কথা ঠিক না ভুল যদি মনে করে যে এটা ভুল, তাহলে এবার তার হয়ে ভুল স্বীকার কে করবেন? বিজেপির এই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে, এরা সেই নরখাদক। জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখেন বিজেপির বন্ধুরা, এই খাটতে খাটতে 100 দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, ফুলের মালা নয়, সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পড়ানো হবে। বেশ ফ্লোতে বললেন, একদম বিজেপি সাংসদ কর্মী সবার দাঁত নখ হাত সব কিছু ভেঙে দিতে বললেন। মানে এতটা খাটনির কাজ তো, দাঁত ভাঙা, হাত ভাঙা, নখ ঠোক উপড়ানো, এই সমস্ত খাটনির কাজ। তারপর এত খাটনি নিদান দেওয়ার পরেও রহিম বক্সি কিন্তু বিশ্রাম নেননি। মঞ্চর থেকে নেমে যখন বাইকে সওয়ার, তখন তার নিশানায় আবার আরেকটু ওপরে, এতক্ষণ বিজেপি ছিল, এবার কংগ্রেস, রাহুল গান্ধী। অথচ অনেকে এখনও আশা করে বসে আছেন রাহুল গান্ধীর সফরের মাঝে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়ে গেলেও হয়ে যেতে পারে। মানে যারা এখনও কোথাও ওই ইন্ডিয়া জোট নিয়ে মনের কোণে একটুখানি একটা আশা নিয়ে বসে আছেন আর কি। ন্যায়যাত্রা নিয়ে রাহুল মালদার থেকে মুর্শিদাবাদে যাবেন, মুর্শিদাবাদে তো ওই সময়ই থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী আবার বলেওছেন যে রাহুল দেখা করতে এলে না এক কাপ চা খেয়ে যাবে। রাহুল গান্ধীর নাটক করতে আসছে, সে এখানে ভোটকে ভাগ করে দিয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির এজেন্ট হিসেবে এখানে আসছে। মানে রাহুল গান্ধীর বিরুদ্ধে যখন তার এতটা রাগ, এবং তিনি ধরেই নিচ্ছেন যে আসলে রাহুল গান্ধী বিজেপির সুবিধা করে দিতে আসছেন, এবার বিজেপি কর্মী নেতাদের জন্য তার দাওয়াই তো আগেই শুনে নিয়েছি। তাহলে রাহুলের ক্ষেত্রে কি হবে ভাবুন তো। সেই জোট যদি বাংলায় টিকুক চাই না টিকুক, খাতায় কলমে যতই এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকুন, তার জন্যে ওই তৃণমূলের নেতারই যা চিন্তাভাবনা, প্ল্যান বি সি কোনটা যে তৈরি আছে সেটা বুঝে উঠতে পারছি না, জানেন তো। তবে কংগ্রেসের সাথে দূরত্ব বজায় রাখলেও নীতিশ কুমারের মতো জোট ভাঙার কোনো বার্তা, মানে এই নেতা টেতা সবারই মানসিকতা তো দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরাট যে একটা পজিটিভ ভাবনা রয়েছে এই জোট নিয়ে, সেটাও তো মনে হচ্ছে না। কিন্তু তাও এখন পর্যন্ত ওই জোটের পরোয়া করছে না। জোট নিয়ে বলেছেন ভোটের পরে ভাববেন, কিন্তু জোট যে ছেড়ে দিচ্ছেন সেটাও বলেননি। হয়তো সেই জন্যই জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা আশা করছেন যে অ্যাটলিস্ট বাংলায় রাহুলের ওই ন্যায় যাত্রায় কোনো অন্যায় হবে না, অমঙ্গল হবে না, কর্মসূচি বদলাবে না। এবার মুশকিল হচ্ছে জয়রাম রমেশ কিসের ভিত্তিতে এত আশাবাদী হচ্ছেন। এমনিতে তার যুক্তি বা তার ভরসা, ওই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছেন অন্য রাজ্যের মতো, যাতে এখানে রাহুলের কর্মসূচিতে কোনো বাধাবিঘ্ন না আসে সেটা দেখতে নাকি রিকোয়েস্টও করেছেন রাহুল মানে গান্ধী পরিবার। এবার তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ডিং টন্ডিং এ সমস্ত অনেক কিছু মনে ঠোঁটে করিয়ে দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে শাসন করছেন সেখানে ইতিমধ্যেই যে পরিস্থিতিটা এই যাত্রাটা নিয়ে, ন্যায় যাত্রাটা নিয়ে বেশ বিগড়তে শুরু করেছে, সে খবর কি ওই যতই যাই মনে করুন কংগ্রেসের হাইকমান্ড এখনো পুরোপুরি পাননি। हमने कोई हमारा प्रोग्राम बदला नहीं है, वो छोटी मोटी दिक्कतें आ रही हैं, ये सब मैं समझता हूँ बातचीत से हल हो सकता है। হ্যাঁ, সব নাকি আলোচনার মধ্যে ঠিক হবে। এই যে ন্যায়যাত্রার পোস্টার ছেঁড়া হয়েছে, রাহুল গান্ধীর রুট বদল করতে হয়েছে, এই সব আলোচনায় ঠিক হয়ে যাবে নাকি এগুলো যে হয়েছে এই খবরটাই দিল্লির কংগ্রেস নেতাদের কাছে নেই। জলপাইগুড়িতে তো রাহুলের সভার অনুমতি পুলিশ দেয়নি, আর এখন শোনা যাচ্ছে কাল সকালে বাগডোগরায় নেমে জলপাইগুড়ির থেকে শিলিগুড়ি আসার পথে ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি কোথাও যেতে পারবেন না রাহুল গান্ধী। আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির একটা বড় এলাকায় ন্যায়যাত্রা না হওয়ার কারণ কি?
তৃণমূলের সাথে সংঘাত এড়াতেই কি ন্যায়যাত্রার রুট কাটছাট করা হচ্ছে, বদল করা হচ্ছে? সবই কি ওই জোটের স্বার্থে? কিন্তু মুশকিল হচ্ছে বা বক্তব্য হচ্ছে একটা মানে ন্যায়যাত্রা, সেটাও যদি এই এতটা কম্প্রোমাইজ করে করতে হয়, সেই কম্প্রোমাইজটাও তো লোকের চোখে পড়ছে, তার প্রতিও লোকের আর ভরসা টরসা থাকবে তো? সকালবেলা যখন দোকান খুলতে আসি তখনই দেখি যে সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে, সিরিয়াল বাই সিরিয়াল যতগুলো ছিল সব ছিঁড়ে ফেলেছে। এটা সম্ভবত রাতের অন্ধকারে করছে এই কাজগুলো। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো পোস্টার ছেঁড়ার সঙ্গে যুক্ত নয়, কারণ কংগ্রেসের যা গোষ্ঠীদ্বন্দ্ব তাতে পোস্টার ছেঁড়া টেড়ার জন্য তারাই যথেষ্ট, নিজেরা প্রচারে আসার জন্য এসবও করতে পারে। এই দল শূন্য পেয়েছিল এত হাঁকডাক করে, যে দল শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় আছে সেই দলের পোস্টার ছিঁড়তে তৃণমূল কংগ্রেসের মানে কোনো প্রয়োজন পড়ে না। রাহুল গান্ধী কিছুদিন কাটাক, একসময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতেন, আমি ওনাকে বলছি কুছ দিন তো গুজারো বাঙ্গাল মে, তব আপকো সমঝ মে আয়েগা ডেমোক্রেসি ক্যা হ্যায়। ডেমোক্রেসি কি জিনিস এটা রাহুল গান্ধীকে বুঝতে গেলে বাংলায় কিছুদিন কাটানো দরকার। সত্যি কথা বলতে কি, জোট সঙ্গীর প্রতি আরেক জোট সঙ্গীর শ্রদ্ধা ভক্তি, এই সমস্তর যা বহর এবং যা যা বাক্যব্যান, সেটা দেখে ওই সুকান্ত মজুমদারের মতো মানে এক্ষেত্রে যাদের চিন্তাভাবনা করার কথা এই জোট নিয়ে, যাদের রোখার জন্য এই জোট, তারা যে মজা নেবেন, তারা যে বিভিন্ন রকম খোঁচা দেবেন, সেটাই তো স্বাভাবিক। তবে এখানে বাংলার ক্ষেত্রে না আমি বুঝতে পারছি সফর ঠফর নিয়ে বেশ একটা গোলযোগের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই দেখুন না, রাহুল গান্ধীর ক্ষেত্রটাতে দেখতেই পেলেন, বেশ গড়বড়ে, রুট বদলাতে হচ্ছে, পোস্টার ছিঁড়ছে, সমস্ত হচ্ছে। এর মধ্যেই বাংলায় আসার কথা ছিল অমিত শাহের, সোমবার আসছেন না। সম্ভবত বিহার সরকার নিয়ে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপাতত এই রাজ্যে আসাটা বাতিল হয়েছে আর কি। এবার এই রকম যদি সব সফরগুলো নিয়ে গণ্ডগোল ঠণ্ডগোল চলে, তখন মনে হতেই পারে সফরে ভদ্রা আমাদের রাজ্যে। কিন্তু একটা সফর নিয়ে ভদ্রা নেই। উত্তরবঙ্গে এখন অবধি যা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এবং তার থেকেও বড় কথা, ওই একটা সফরের জন্য ওখানকার মানুষজন মানে আগের থেকেই সুফল পেতে শুরু করে দিয়েছেন, এফেক্ট হতে শুরু করেছে। অন্যগুলো যাই ভবিষ্যৎ হোক না কেন, মুখ্যমন্ত্রী যাবেন বলে ওই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভাঙাচোরা রাস্তায় পিচ হচ্ছে, সার্কিট হাউসের দেওয়ালে রঙের পোচ পড়ছে, রাস্তার ডিভাইডারে নীল সাদা রং হচ্ছে, ভাঙা দেওয়াল মেরামত হচ্ছে, বহুদিন ধরে ধুলোয় ঢাকা ওই তেভাগার স্মৃতিসৌধ সেজে উঠছে, নতুন আলো ঠালো লাগানো হচ্ছে, সাজ রব। মুখ্যমন্ত্রী আলটিমেটলি ওই যান ছাই না যান, এখন অবধি যাবেন এটা ঠিক আছে, কিন্তু যা হবার, যা পাওয়ার, তার এফেক্ট সেটা কিন্তু বালুরঘাট অলরেডি পেয়ে গেছে। সেখানকার মানুষের মনে হচ্ছে এই মুখ্যমন্ত্রী আসছেন, এই বার্তাটুকুই তাদের মঙ্গলের জন্য যথেষ্ট। বরঞ্চ তারা হয়তো ভাবছেন রেগুলার এই বার্তা তারা পান, এবং মুখ্যমন্ত্রী আসুন, তাতে তাদের কোনো আপত্তি নেই। তারা চাইছেন মুখ্যমন্ত্রী আসুন বা বার্তা দিন, এই মঙ্গলময় যে কাজকর্মগুলো সেগুলো যেন এই রেটেই চলতে থাকে, ব্যাস, এর বেশি আর কিছু না। বালুরঘাট সহজ নতুন করে সাজছে, এটা দেখতে পেলাম, বেশ রং বেরং নতুন কর্মকাণ্ড হচ্ছে, এটা আমাদের সৌভাগ্য। অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে বালুরঘাটে। সার্কিট হাউসের সামনে যে আমাদের তেভাগা মূর্তি আছে, সেটা আপনারা দেখেছেন যে ইলেকট্রিক ছিল না অনেক দিন, সেখানে আগাছা হয়ে গেছিলো। মুখ্যমন্ত্রী আসেন, খুব ভালো কথা। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী আসলে প্রকৃত রূপটা দেখুন, নাহলে আমরা চাই যে মুখ্যমন্ত্রী মাসে বা 15 দিন অন্তর আসুক, এবং আমাদের বালুরঘাট শহরটা এরকমভাবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাতে বালুরঘাট বদলে যাচ্ছে। এসব দেখলে হিঙ্গলগঞ্জের মানুষ না আবার আবদার করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে তাদের শহরে আবার আসুক। হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলে জলের কল আছে, কিন্তু জল নেই। জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামের মহিলা, কিন্তু বিক্ষোভে কোনো ফলই হয়নি, জলই আসেনি। এবার জলের জন্য স্যান্ডেল বিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে না, কারণ তিনি গেলেই নাকি জলের প্রচুর প্রাচুর্য দেখা যায়। এখানে বছর 4 আগে জলের কল বসানো হচ্ছে, কিন্তু 4টে বছরেও সেই কল থেকে জল পড়েনি। অথচ দেখুন বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভার পর দেখা গেছে জলের প্রচুর পাউচ মাঠের এদিক ওদিক পড়ে নষ্ট হচ্ছে। এক জায়গায় পানীয় জল নষ্ট হচ্ছে, আরেক জায়গায় কল থাকলেও জল পড়ছে না। তফাৎ ওই একটাই, মুখ্যমন্ত্রীর যাওয়া আর না যাওয়া। এই কলের থেকে এক ফোঁটাও জল পড়ছে না। আমাদের 2 মাইল রাস্তা
ডিমিয়ে জল আনতে হয়। এখন চাইছি যাতে জল তাড়াতাড়ি আসে, কি জলের নিকাশি যাতে ভালো করে হয়, তার জন্য আমরা আপনাদের কাছে এই আবেদনটা করছি। আমাদের মতন বয়স্ক লোক আমরা জল এনে খাতে পারি, তাও আমাদের জল এনে খাতে হচ্ছে। ট্যাপের জলও নেই, সব জায়গায় আমাদের জানানো হয়ে গেছে, বিডিও অফিস অঞ্চল সব জায়গায় আমাদের জানানো হয়ে গেছে। আমাদের কোনো খুব কষ্ট। পানীয় জল যাতে পায় মানুষ, তার জন্য 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মুশকিল হচ্ছে, দেখুন নেতারা না সব ওই একটা বিষয়ের ওপর ডিপেন্ড করে থাকেন। সব কিছুই তো একটা জিনিসের জন্য করেন, ভোট। এবার সেক্ষেত্রেও তারা কিন্তু অকারণে শক্তি ক্ষয় করেন না। যেখানে তারা দেখেছেন যে শুধু 4 বছর কলটা বসিয়ে দিয়ে হয়ে গেছে, জল আসেনি, তাতেই ভোটে জেতা কমপ্লিট হয়ে গেছে, তারা কোন দুঃখে এই সমস্ত আবেদন নিবেদন এই সমস্ত কিছুতে মাথা ঘাটাবেন? যখন বুঝবেন যে না এটার জন্য ভোটের ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে, তখন মন্ত্রীও যাবেন, মুখ্যমন্ত্রীও যাবেন, আর কল দিলে হয়তো জলও পড়বে। সমস্যাটা একবারে মিটিয়ে দিলে তো নেতাদের নোটে গাছটা মুড়িয়েই যাবে। এটা জানেন বলেই হয়তো স্বাধীনতার এত বছর পরেও স্যান্ডভিলের মানুষের অতি সাধারণ এই পানীয় জলের দাবিটা হবে, কল বসানো হচ্ছে, এই অবধি গিয়ে আটকে আছে, জল আর পড়ছে না।